প্রতীক থাকে অনেক, 4টা 5টা 7টা প্রতীক থাকে, যে যাকে পছন্দ করে তার পক্ষে ইলেকশন করে, তাই না? নাকি সবাই একজনের পক্ষে করে? অবশ্যই করে না। এতক্ষণ পর মনে হচ্ছে যে আমি একটা ইনস্টিটিউশনে আছি এবং যে কলেজের ছাত্রছাত্রীরা কথা বলতে পারে। আমি এর আগে যখন আমাদের অডিয়েন্স এসপিএস রাখতেছিল তখন চুপচাপ এবং গ্যাঞ্জামের আওয়াজ শুনে মনে হচ্ছিল মাছ বাজারে অথবা কোনো একটা মেলায় আছি। আর এখন মনে হচ্ছে আসলে আমি একটা কলেজে আছি, যে কলেজের ছাত্রছাত্রীরা তার অডিয়েন্সের সাথে কথা বলতে পারে, সাড়া দিতে পারে, ঠিক তাই না? তার আমি একটা কলেজের অনুষ্ঠান আছি, অবশ্যই অবশ্যই কলেজের অনুষ্ঠান আছে। তো সুতরাং আমরা কথা বলবো, আমি কথা বলবো অথবা তোমরা কথা বলবো, আমি শুনবো, এইভাবে অল্প সময়, বেশি সময় নেব না। যেহেতু এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা এই অনুষ্ঠান উপভোগ করেছো অথবা বিরক্তির উদ্রেক তোমাদের হয়েছে, যেটাই হোক না কেন, পজিটিভ আর নেগেটিভ, তারপরে তো অনুষ্ঠান, তোমাদের এই অনুষ্ঠান সৌন্দর্য হলো তোমাদের, আর এটা অসৌন্দর্য হলো তাদের, আমাদের না, আমাদের। তো যাই হোক, আমি চাই না অসুন্দর কোনো কিছুর ভাগিদার তোমরা হোক। অসুন্দরের জন্য আমরা আছি, সুন্দরের জন্য তোমরা। তোমরা একটি বাগানের কলির মতো প্রস্ফুটিত হবে, সৌরভ বিলাবে, সেই সৌরভে সুশোভিত হবে আমার এই জনপদ। আমরা সেটা চাচ্ছি। আমরা চাই তোমরা কি হও, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, বড় নেতা হবে না, কিছু হওয়ার দরকার নেই। কারণ কি? সব মানুষ হবে, ভালো মানুষ হবে, আদর্শবান মানুষ হবে। কেন বলছি আমি ডাক্তার হবে না? আমি সেরকম ডাক্তার তোমাদের কাছ থেকে চাই না যারা অপারেশন করতে গিয়ে কাঁচির পেটের ভিতর দিয়ে সেলাই করে বের হয়ে চলে আসে। সেরকম ডাক্তার কি তোমরা হতে চাও? আমি কি চাইবো আমাদের কোন ভাইয়েরা বা বোনেরা ওইরকম ডাক্তার হয়ে বের হয়ে আসুক? অবশ্যই না। আর ইঞ্জিনিয়ার কেন চাচ্ছি না সেরকম ইঞ্জিনিয়ার? যে ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে পাশ দিয়ে ঠিকাদার কাজ করার পরে বিল দিয়ে দেয়, ঠিকাদার কাজ করেছে সেই ঠিকাদারকে বিল দিয়ে দেয়, সেই ইঞ্জিনিয়ারকে আমরা হতে চাই? অবশ্যই না। নেতা ওইরকম জনপ্রতিনিধি যারা জনগণের রিলিফের টাকা মেরে দিয়ে নিজের উদর ফুর্তি করে, সেরকম জনপ্রতিনিধি আমরা হতে চাই? কখনোই না, কখনোই না। না থাকলে উপোস থাকবো, না থাকলে উপোস থাকবো, পেট পেটে পড়ে থাকবো, তারপর অনৈতিক কোনো কাজে আমরা জড়িত হব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বোনের আমার, এটুকু বলি, জয় বাংলা সবার স্লোগান, জয় বাংলা আমারও স্লোগান। যখন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ডাক দিয়েছিল, যখন এই বাংলাদেশ জন্ম হয়নি, এই বাংলাদেশ পাকিস্তানে ছিল, সেই পাকিস্তানকে স্বাধীন করার জন্য যে স্লোগানটা ছিল, সেই স্লোগান হচ্ছে জয় বাংলা। সেই স্লোগানের কোনো দল মত থাকতে পারে না। আজকে সেই স্লোগানকে অনেকটা একটা রাষ্ট্রীয় দলের স্লোগানে পরিণত করেছে। আমি মনে করি সেই স্লোগানটা সর্বদলের সর্বমতের স্লোগান হওয়া উচিত। আজকে যারা স্লোগানটা একটু উচ্চারণ করেছ, আমার কানে এসেছে, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নীতি নৈতিকতার মধ্যে থাকলে আল্লাহ পাক তোমার জন্য যা নিজেকে রেখেছে তা ঘুরিয়ে আনবে, অবশ্যই আনবে। আমি কারো কথা বলবো না, কোন মনীষীর কথা বলবো না, শুধু নিজের কথাই বলি। আমি দুবারের উপজেলা চেয়ারম্যান ছিলাম, ভালো কোন স্টুডেন্ট ছিলাম না। একবার ক্লাস 5-এ যখন রেজাল্ট দিচ্ছিল, তখন রেজাল্ট দেওয়ার আগে খাতা দিয়েছে, খাতায় যোগ করে দেখি যে আমি ফার্স্ট হয়ে গেছি। আমি আর মানি নাই, কখনো তো ফার্স্ট হয়ে নেই। আমি কি হচ্ছে মাঠ ছেড়ে দৌড় লাগিয়েছে ঘরের দিকে।
আমি ফার্স্ট হয়েছে মাকে খবর দেব, গিয়ে খবর দিলাম ফার্স্ট হয়েছে, খুব খুশি হয়েছে। মা তো অবাক, এছাড়া তো 5-7 নম্বর উপরে গল্প হতে পারে না, আজকে কেমনে ফার্স্ট হল। আচ্ছা যাই হোক, দিনটি আর দিন অর্ধেক দিলে আজকে ফুল দিয়েছে শীতের। তো খাওয়া দাওয়ার পরে আর একটা ভাই আসলো আমার কাঁদি, সে এসে বললো যে ও তো 10 নম্বর হয়েছে। তা আমি আবার তাড়াতাড়ি গেলাম স্কুলে, কি হলো তো মুখস্থ করে একটা তখন সরল অঙ্ক বা এটা স্কুল অঙ্ক ছিল, এটা আমি মুখস্থ করে গিয়েছিলাম, একটু কমন পড়েছিল। তো এটা ফলাফল ছিল 10। আমার কেন জানি মনে হচ্ছিল যে এটা মনে 10 না, এবার 0-1 হবে। আমি অঙ্কটা করার পরে 10 এসেছে, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার মুখস্থ বিদ্যার কারণে আমি এটাকে আর 10 মনে করতে পারতেছি না, আমি এটা কেটে দিয়েছি। ওটা কেটে দেওয়ার কারণে আমার 10 নম্বর মাইনাস হয়েছে, কিন্তু আমি দূর করতে ওই 10 নম্বরটা যোগ করে দিয়েছি। তো এরকম জীবনে একবারই ফার্স্ট হয়েছে, তাও ভুল করে। তো সুতরাং মুখস্থ বিদ্যার কথা যেটা বলছি, কোনো লাভ নেই। তুমি ফার্স্ট হতে না পারো, সেকেন্ড হতে না পারো, কোনো দরকার নেই। সবাই ফার্স্ট সেকেন্ড হয় না, সবাই ক্লাস পায় না, তাতে কি আসে যায়। আমি 17 নম্বর হয়েছে, 14 নম্বর হয়েছে, 7 নম্বর হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে দুবারের পরে যখন ইলেকশন করি নাই, তখন আমি পাঠাও চালিয়েছি। মোটরসাইকেলে ভাড়া মারে না, আজকে টমটমে ভাড়া মারে না, সেরকম ভাড়া মেরেছি, চট্টগ্রাম লরিতে গেছি। ওই আমার কিছু খারাপ হয়েছে? আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে? হ্যাঁ, কেন? এটা তো নিচু কাজ। একটা রিক্সা চালানো, একটা অটো চালানো, একটা বাইক নিয়ে ভাড়া মারা, এটা তো নিচু কাজ। এটা খারাপ হবে না কেন? তাহলে তোমাদের কথা এটাই আমরা মনে করতে পারি, কোনো কাজই ছোট না, কোনো কাজই ছোট না, যদি সেটা হক এবং হালাল কথা হয়। ঠিক আছে না? এটা হচ্ছে বড় শিক্ষা। একটা বিদ্যাপীঠ থেকে যখন বের হবে, একটা মহাবিদ্যালয়, একটা উচ্চ বিদ্যালয়, একটা কলেজ থেকে যখন তোমরা বের হবে, কি সার্টিফিকেট পেয়েছো সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে তুমি কি অর্জন করেছো, নিজের জন্য কি নিয়ে যাচ্ছ, কি আউটপুট তুমি জনগণকে দিচ্ছ, তোমার পাড়া প্রতিবেশী বন্ধু মহলে করে তুমি রাখছ, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সেখান থেকে পাঠাও করতে আজকে আমার একটা সবচেয়ে খুশি লাগছে, সেটা হচ্ছে আমার ক্লাসে ফার্স্ট বয়। আমি যখন বঙ্গবন্ধু বিদ্যালয় থেকে আমি ক্লাস 8 পাস করে চট্টগ্রাম চলে যাই, সেই চট্টগ্রাম যাওয়ার পরে আমি ক্লাস 9-এ ভর্তি হতে পারছিলাম না। যখন অন্যান্য স্কুলে ক্লাস 9-এ ভর্তি শেষ, একটা স্কুলে ভর্তি হওয়ার চান্স পেয়েছিলাম, সেটা হচ্ছে শাহ আলিউল্লাহ। সেই শাহ আলিউল্লাহ স্কুলে আবার 8-এ গিয়ে ভর্তি হই। সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত ফার্স্ট বয় যে ছিল, সে আজকে আমার এখানে উপস্থিত। আমি মাইনুদ্দিন, তাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। একটু দাঁড়িয়ে পরিচিত হবে সবার জন্য। আমার থেকে অনেক বেশি মেধাবী সে। সেই ক্লাসের ফার্স্ট বয়, সে ব্যাংকার ছিল, এখন জব করছে, এখন সাংবাদিকতা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই যে 14 নম্বর 17 নম্বর ছাত্ররা আজকে মঞ্চে। এক সময় ওদেরকে হিংসা করতাম, যখন মা বাবা ভাত খেতে বসে বলে যে তোর মা পোলাও চাস, তোর রেজাল্ট তো ভালো দিতে পারছ না, তোর বাবা এটা করে, তোর মা এটা করে, আমি এটা এই কষ্ট করি, সবসময় এটা চাস, ভালো ভালো পোশাক চাস, এই যে সানগ্লাস, মোবাইল, এটা সেটা। তখন এটা ছিল না, তোমাদের দ্বারা এটা হচ্ছে। তো রেজাল্টের বেলা তো আমরা তখন এত বেশি খারাপ লাগতো, আমাদের ভাববে শুনে বাড়ি দিতে। এরপরে চিন্তা করতাম, তো সেকেন্ড বই তো আছে, তো সেকেন্ড বই আর কি কোথাও বেঁধে রেখে যদি পরীক্ষা দিতে না আসতে পালন করতে পারি, বা 2-1 সে দুষ্ট ছেলে লাগিয়ে দিয়ে তাকে যদি পরীক্ষা হয় আসতে বাধা দিতে পারি, তাহলে সেকেন্ড বই গেল। এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আরো 4-5 জন আছে,
প্রথম তো এগুলো চিন্তা করতাম, বেশি চিন্তা করতাম। তখন মা বাবা বেশি গালি দিত, তুই কিছু হতে পারো না, তোকে এত খাওয়াই। ওটা তো ফার্স্ট বই সেকেন্ড বই আমার স্কুলের ফার্স্ট বই পেয়েছিল। তার বাবা ছিল চায়ের দোকানদার। গ্রামে বেশি হতো, শহরে গিয়ে এটা হয়ে থাকে অবশ্যই থাকবে। তো আমার গ্রামের যে ফার্স্ট বই সে এখন ইঞ্জিনিয়ার, তার বাবা ছিল দোকানদার, চায়ের দোকানদার। তো সে হয়েছে ফার্স্ট বয়। এত বড় চেষ্টা করতাম, কখনো তাকে পরীক্ষা হারাতে পারতাম। তো সেজন্য মনে মনে ভাবতাম, খুব রাগ করে তাকে যদি কিছু একটা করতে পারতাম। এইরকম চিন্তা করতে হতো। একদিন মনে আসলো, আচ্ছা এই যে ফার্স্ট বই করলাম, সেকেন্ড বই করলাম, থার্ড বই করলাম, এরপরে তো আরো 5-7 জন আছে, কয়জনকে আমি করবো? তার চেয়ে বরং একটু নিজেকে গিয়ার আপ করি। তার মতো করে একদিন ফজরের আগে উঠি, তার মতো করে একদিন আমি অবসর সময় পড়তে বসি। তখন তার মতো করে হওয়ার চিন্তা করলাম। এখন তো নিজের মতো করে চলেছি, 17 নম্বরের উপরে আর উঠতে পারি না। যখন নিজের মতো করে ওই যে আমার ফার্স্ট বইয়ের মতো করে হওয়ার চিন্তা করলাম, তখন আমি ফার্স্ট বই হতে পারি নাই, 5 নম্বরে চলে আসছিলাম। তাহলে আমার 12টা ধাপ আমার ইনক্রিজ হয়েছিল, আমার সফলতা পেয়েছে। তাহলে বন্ধুরা, পজিটিভে ভালো দিক নাকি নেগেটিভে ভালো দিক? অবশ্যই পজিটিভ চিন্তায়। হ্যাঁ, পজিটিভ চিন্তায় তুমি অবশ্যই কিছু না কিছু পাবে, নেগেটিভে কিছু পাবে না। কিছু নাই তোমার কাছে। আজকে তুমি পড়ার দরকার নাই, না পড়লে কি হবে? কি হবে একটু বলছি, কি হবে? ইন্টার তো ইন্টার পর অনেকে তোমার পড়ালেখা ছেড়ে যাবে, অনেকে বিয়ে সাথে হয়ে যাবে, অনেকে জব করবে, অনেকে কিছুই করবে। তারপর বাউন্ডারি হবে, ঘুরবে। এখন তো স্মার্টফোনের যুগ, আমরা স্মার্ট দেশ চাচ্ছি। এই স্মার্টফোনের কল্যাণে কেউ আমরা ওভার চালাবো, কেউ বাইক চালাবো, কেউ অটো চালাবো। এবং দিন শেষে আমরা রাতের বেলায় গিয়ে চায়ের দোকানে পিস করে বসে কি করবো? বেটিং খেলবো। আদৌ স্মার্ট হয়েছে আমরা? আমরা জুয়া খেলবো, আমরা লুডো খেলবো, টাকা দিয়ে। আমার যে উপার্জন, যে 300 টাকা ইনকাম করেছি, সেই 300 টাকা হারিয়েছি এবং আরো 300 টাকা খরচ করেছি। সেই 300 টাকা খরচ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আমার আর একটা ভাইয়ের গাড়ি দাঁড় করিয়ে তার পকেট মেরেছে। তো আমার রাস্তা কোথায় গেল? আর যদি মনে করো না ঠিক আছে, চলো আমার জন্য তো মুক্ত আছে, আমি অনেক কিছু করতে পারবো। এখন মাটি কাটাও নাই, সবকিছু প্রযুক্তির উপর নির্ভরশীল নাকি নয়? এখন এক্সকাভেটর দিয়ে মাটি কাটে। আমাদের মা মাসি যারা ছিল, দাদি যারা ছিল, পাটায় ওটা দিয়ে পিস্তল করে পিস্তল, তাই না? এখন কি পিসে না? এখন তোমাদের ভাবিকে বললে দরকার নাই, আমি আর দিকে দেখবো, আমাকে ব্লেন্ডার এনে দাও, এটাই তো। না হলে বলবো যে ওই যে পাউডার, ওই কোম্পানির পাউডার গুলো এনে। তাহলে আমরা আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি। এই আর্টিফিশিয়াল হতে গিয়ে আমরা অকর্মণ্য হয়ে যাচ্ছি, আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। আগামী দিনটা, আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ হচ্ছে প্রযুক্তি। সেই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে স্মার্ট হতে হবে। এই স্মার্ট মানে কি? চুল কেটে নেইমারের মধ্যে করলাম, স্মার্ট হয়ে গেলাম? ওই যে আরো কতগুলা ইয়ে আছে, সবগুলো নামতে জানি না। বা মেসির মতো হলাম, বা যে রোনাল্ডোর মতো হলাম, কি হবো? কিছু হবো না। ওরা রোনাল্ডো বলে, ওদেরকে আমি ফলো করছি, ঠিক আছে? ওরা গোল করে বলে ওরা সাকসেস হয়েছে এবং ওদের লক্ষ কোটি ফলোয়ার হয়েছে। তো আমি যদি চুল লাগিয়ে দিই, আমি যদি এদিকে নেড়া করে দুটো দাগ দিয়ে দিই, তাহলে আমি কি মেসি নেমার হয়ে গেলাম নাকি রোনাল্ডো হয়ে গেলাম? না না রে ভাই বোনেরা, এত সহজ না, এত সহজ না। আমি কিছুই হব না, আমার দুটো ফলোয়ারও পারবে না। আর যে ফলোয়ারের আশায় টিকটক করছেন, আপনার সময় নষ্ট করছেন। হ্যাঁ, কি হবে? আপনি যদি মারা যান, আপনার ছেলে আপনার টিকটক চালাবে, আপনার ওই অ্যাকাউন্ট চালাবে, না আপনার স্ত্রী চালাবে? কে
কেউ চালাবে না। আপনার সন্তান মনে করবে আমি আমার বাবার চেয়ে কম না, আমার এখন আমি চালাবো, আমার বাবার এখন চালানো দরকার নেই। এইটাই বাস্তবতা। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, যতক্ষণ নিজের নিঃশ্বাস আছে ততক্ষণ তোমাকে ফাইট করতে হবে। এখন সেই ফাইট কি আজীবন করবা নাকি তোমার জীবনের ওয়ান থার্ড বিনিময় করবো, সেটাই আজকে ফেসলা করতে হবে। নিজের জীবনকে যদি ভাগ করো, নিজের জীবনকে যদি ভাগ করো, আমরা যদি 75 বছর বয়স বেঁচে থাকি, সেই 75 বছর বয়সের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 25 বছর। তারপরে 2 বছর বাড়িয়ে যদি 27 চিন্তা করি, এই 27-এর পরে আর পড়ালেখা তেমন হয় না, হয় পার্সেন্টেজ খুব কম। যারা ডক্টরেট করে, এমফিল করে বা এর চেয়ে উচ্চ শিক্ষা কোনো থিসিস করে, নেহায় খুব কম, 100-তে হয়তো 2-4 জন এরকম। আর সবাই আমাদের বয়সটা কোথায় থেমে যায়, আমাদের পড়ালেখা কোথায় থেমে যায়, 25 থেকে 26-27-এর মধ্যে থেমে যায়। এরপরে কি হয়, যারা পড়ালেখা করে তাদের ফার্স্ট ফাউন্ডেশন হচ্ছে এটা পড়ালেখাটা। তারপর আপনার জীবনের দ্বিতীয় ভাগ, যেটা 25-এর পর থেকে 50 পর্যন্ত, সেটা হচ্ছে জীবনকে গড়া। প্রথম 25 বছরের উপরে যে ফাউন্ডেশন আপনি এটা ভবনের জন্য দিলেন, যে ফাউন্ডেশন দিলেন, যে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, সেটার উপর আপনি ছাদ দিবেন দ্বিতীয় 50 বছরে। আর আপনি সেই ঘরে বসবাস করে আপনি সুখে শান্তিতে থাকবেন দ্বিতীয় 25 বছরের উপর। ধরুন আমি সহজ করে দিচ্ছি, আপনি প্রথম 25 ভাগ জীবনের সফলতা অর্জন করলেন পড়ালেখা দিয়ে, সেখান থেকে আপনি একটি চাকরি পেলেন। হ্যাঁ, দ্বিতীয় ভাগ আপনার জীবনের 26 থেকে 50 পর্যন্ত আপনি এর মধ্যে রিটায়ার্ড হয়ে যাবেন। এখান থেকে উপার্জন যা কিছু হয় এখান থেকে। 50-এর পরে মানুষের গায়েও আর শক্তি থাকে না মাটি কাটার মতো, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রিটায়ারমেন্টের সময় চলে আসে। তো আপনার এখান থেকে উপার্জন করতে হবে, জমাতে হবে, খরচ করতে হবে, সবকিছু এই 26 থেকে 50-এর মধ্যে শুরু হবে। তো সুতরাং আপনি 26-এ যদি কিছু করতে না পারেন, 50-এর পরে গিয়ে 75 পর্যন্ত আপনার দ্বারা কিছু হবে? আপনাকে কেউ কাজের জন্য ডাকবে? আপনাকে কেউ ড্রাইভারের জন্য ডাকবে? কোনো গাড়ি দিবে আপনাকে? চায়ের দোকানে আড্ডা মারা ছাড়া, নেতাদের ক্রেতাদের বিভিন্ন ধরনের সমালোচনা করা ছাড়া আপনার কোনো কাজ থাকবে? দিন শেষে গিয়ে ঘরে যখন যাবেন, বউয়ের ঝাঁটুনি পিটুনি যা আছে তা কপালে দিতে হবে। হয় না? এটা বাস্তবতা না? তো সুতরাং নিজের জীবনকে ধ্বংস করার কোনো অধিকার তোমাদের নেই। তুমি তোমার পিতা মাতাকে ঠিক আছে মানি না, মানবো না, রাজুমাই কি বলছিস আমার মানা দরকার নাই, আমার শিক্ষক মানার দরকার নেই, আমি যা ইচ্ছে তাই চলবো, কদিন চলতে হবে? তোমার কি জমা আছে? কত টাকা আছে তোমার? তোমার একটা বন্ধু সেই জমিদারের ছেলে, সে চলতে পারছে, তার প্রতিদিন নতুন একটা শার্ট পড়ছে, সে আইফোন কিনতে পারছে। তোমার ইচ্ছা হয় আইফোন কেনার জন্য, কিন্তু তোমার তো নাই। না থাকলে তোমার অর্জন করতে হবে। অর্জন করার জন্য তোমার একটাই শক্তি, সেটা হচ্ছে তোমার শিক্ষা। চুরি চামারি করবে, অতি করতে হবে, চোরের করবে, গেস্টের একদিন খারাপ কাজ করতে করতে আপনার তোমাকে একদিন ভালো হতে হবে, একদিন নিজের জায়গায় ফিরে আসতে হবে, সত্যিকারের জায়গায় ফিরে আসতে হবে। আজকে যখন আমরা কথা বলি, আজকে যখন আমরা সচিবালয়ে যাই, দেশের এই সমস্যা ওই সমস্যা, আজকে যখন আমি ইলেকশন করতে গিয়ে 10 বছর আগে আর 10 বছর পর অনেক তফাৎ। প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা পাড়ায় নতুন দোকান হয়েছে, সেই দোকানের পি স্কুলে একটা আলাদা একটা পি স্কুল বলে, সেখানে কি রেখেছে? ইয়াং জেনারেশন মোবাইল নিয়ে বেটিং খেলছে। খুব দুঃখ হয়, আমার এই জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, নৈতিকতার অধপতন হচ্ছে। এমনকি আমার যে বয়সে বড়, দাড়ি পাকা বয়সে বড়, এরকম বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত তার সন্তান নাতির বয়সী ছেলের সাথে সে বেটিং খেলছে, জুয়া খেলছে। এটা আমাকে দেখতে হচ্ছে। গত কয়েকদিন আগে আমাদের চকরিয়া পেকুয়ার মাননীয় সংসদ সদস্য
মেজর জেনারেল অবসরপ্রাপ্ত বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে এই বেটিং এর কথা উল্লেখ করেছেন এবং সর্ববেশি ইন্টারনেটে আসক্তির কথা উল্লেখ করেছেন। উনি তো পাড়ায় মহল্লায় করে ভোট করেন নাই, কিন্তু ওনার এই অল্প 7 মাসের সময়ের মধ্যে উনি উপলব্ধি করতে পেরেছেন এই জনপদে যদি বিচরণ করতে হয়, এই জনপদের মানুষকে যদি ঠিক রাখতে হয়, এই সর্বগ্রাসী এই বেটিং থেকে আমার সন্তান সন্ততিদের মুক্ত রাখতে হবে। সেই জন্য উনি সংসদে বলেছেন। আমি উনাকে আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সেই সুন্দর বক্তব্যের জন্য। এবং আজকে আমাকে আসার জন্য সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন আমার সম্মানিত মাননীয় এমপি মহোদয়। আজকে যার কথা না বলে নয়, যার পরিচয় আমি পরিচয় পেয়েছি, যার কারণে আমি বারবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সেই এই জনপদের প্রাণ পুরুষ, এই উপজেলার প্রতিষ্ঠাতা, সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাবেক। প্রিয় বন্ধুরা আমার, অনেকে ঠান্ডা কণ্ঠে সুন্দর কণ্ঠে বলেছে, তোমরা শুনতে পারো। আমি একটু উচ্চ কণ্ঠে বলি, যদি অসুস্থ। কারণ এই কথাগুলো তোমরা জানি, তোমরা এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়ে যাবে। আজকে তোমাদের আনন্দের দিন, উল্লাসের দিন, বন্ধুদের বিদায় জানানোর দিন, বিদায় সম্ভাষণের দিন। হ্যাঁ, আমি অনেকে দেখছি পিঠের মধ্যে লিখে দিচ্ছ, পিঠের মধ্যে লিখে দিচ্ছে বাংলা বাদল ম্যান, এটা বিভিন্ন বিশৃঙ্খলা আছে। এটা এই যে লেখাগুলো কাকে দেখাবে? তোমার সন্তানকে দেখাবে? পারবে? বলে যে তোমার এরকম দুষ্ট বন্ধু ছিল, তোমার এরকম খারাপ বন্ধু ছিল। তাহলে আমার সন্তান করলো, আমার যারা ছাত্রী যারা আছে, এই যে ধরো তোমার টি শার্টে কোনো একটা ছেলে লিখে দিল, হ্যাঁ, শুভকামনা জানানো, তুমি কাকে দেখাবে? দেখাতে পারবে? তোমার তো দুবার বিয়ে হয়ে যাবে, তুমি আজকে পোস্ট দিলে ওখানে জমিরুদ্দিন, করিমুদ্দিন, রহিমুদ্দিন লেখা থাকলো, এক একজন এক একটা সুন্দর সুন্দর কমেন্ট করলো, খারাপ কোনো কমেন্ট করে নাই। তখন এই কমেন্টের সূত্র ধরে তোমার কি হয়ে যাবে? সন্দেহে উদ্রেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো এটাই হলো, এরা তো জমিরুদ্দিন, রহিমুদ্দিন সমিতির সাথে প্রেম করেছে। না হলে এর ইয়েতে এরা লিখলো কেন? হবে কি, আজকে পরে তো তোমরা পোস্ট দিবে না? তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলা পোস্ট দিবে, দিয়ে পরে তোমার বই যখন দেখবে এগুলো কারা লিখেছে, কোনো মেয়ে যদি লিখে দেখে এটাকে কে ছিল তোমার সাথে সম্পর্ক, কেন এটা লিখলো, এটা হবে। কিন্তু যাই লিখো সমস্যা নাই, সুন্দর সুন্দর কমেন্ট লেখো, উইশ করো, এটা ভালো। কিন্তু এমন কিছু লিখো না যেটার কারণে পরবর্তীতে তোমাদেরকে পস্তাতে হয়। হ্যাঁ, পরবর্তীতে সুন্দর জীবন আছে, সেটার জন্য পস্তাতে হয়। তো আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, এই যে আমি বাইক পাঠাও রাইড শুরু করেছি, এরপরে এসে আমার বন্ধুদের নিয়ে আমি মুদি দোকান শুরু করেছি। আমার দোকানের নাম ছিল আপনার হাট। আমি ঈদের একদিন আগ পর্যন্ত আমি দোকানে ছিলাম, ঈদ করার জন্য এখানে এসেছি। তখনও দোকান চালু ছিল, আমার দোকানের পার্টনারও সে ছিল মাইনুদ্দিন। হিসেব নিকেশ আমি ততটুকু না বুঝলেও সে সবকিছু বুঝতে আমার চেয়ে অনেক মেধাবী, যার কারণে সে সহজে জিনিসটা বুঝে যেত। তো এই যে নিয়তি আমাকে কোথায় নিয়ে এসেছে, এর মধ্যে আমি বিগত 6 মাস, রমজানের আগের 6 মাস আমি চেষ্টা করেছি আমি বিদেশ চলে যাব। এই রাজনীতি আমাকে দিয়ে হচ্ছে না, এখানে গ্রুপিং, বিভিন্ন সমস্যা, তাহলে আমি এখানে জনপ্রতিনিধি হয়েছি, এখানে আমি আর তেমন কিছু নিজে থেকে পাচ্ছিলাম না। তোমাকে নিজের জায়গায় ঠিক থাকতে হবে, সেটা কি? সততা, নীতি, নৈতিকতা এবং নিজের প্রতি অগাধ বিশ্বাস। আমি কিছু ভাববো বা আমি কিছু করব, এটা হচ্ছে নিজের প্রতি অগাধ বিশ্বাস। কে বলে না আমরা পারি না? আমরা পারি না যে এমন কিছু কি আছে বিশ্বে? মাঝে মধ্যে পারি না কি, এখন কোনো বিশ্বভাবে আমরা খারাপ করেছি। সাকিব আল হাসান কি ছিল না? সে ওয়ার্ল্ডের সেরা 1 নম্বর ছিল না? তার মতো দ্বিতীয় জন ছিল, অনেক বছর ধরে সেই র্যাঙ্কিংটা টিকিয়ে রেখেছিল, ঠিক না? মাশরাফি, সে তার মধ্যে ক্যাপ্টেন্সি এই বিশ্বে বিরল ছিল। কিন্তু আমরা নিজের জায়গা থেকে তখন দূরে সরে এসে তখন আমরা বিতর্কে জড়াই।
রাজনীতি যখন আসি তখন আমাদের শত্রু তৈরি হয়, কিন্তু এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভালো কাজ করেছি, ভালো নজির সৃষ্টি করেছি। আমি আর বক্তব্য বাড়িয়ে তোমাদের বিরক্তির উপর হব না, শুধু এতটুকু বলি, আমাদের জন্য কিছু করার দরকার নেই, নিজের জন্য কিছু করবে, যাতে করে তোমার ভবিষ্যৎটা বিল্ড আপ হয়, তোমার পরবর্তী প্রজন্ম যাতে তোমাকে ঘৃণা না করে। আমি কতটা বলছি, আবার রিপিট করছি, ঘৃণা না করে। আমি যদি আমার সন্তানকে দুবেলা ভাত দিতে না পারি, একটা কাপড় দিতে না পারি, সে আমাকে অভিশাপ দিবে। তুমি কেন আমাকে এই পৃথিবীতে আনলে? যদি দুবেলা ভাত দিতে না পারো, যদি আমাকে পড়ালেখার মতো একটা কলম আর খাতা দিতে না পারো, পড়ার মতো যদি একটা শার্ট প্যান্ট দিতে না পারো, কেন আমাকে এই ধরনের তুমি আনলে? এটা একটা অভিশাপ। এটা কেউ তার কোনো বাবা মা দেয় না, কিন্তু নিজের অজান্তে সেটা সৃষ্টি হয়ে যায়। তো সুতরাং তুমি আজকে যেটা তোমার পিতা মাতাকে হয়তো ভাবছো, কেন উনি আমাকে সে করছে না বা পাচ্ছে না বা দিচ্ছে না, তো সুতরাং তোমার পিতা পারে নাই, তোমার মাও পারে নাই, তো তুমি কেন পারবে না? তোমার পিতা মাতা থেকে শিক্ষা নাও, তোমার প্রতিবেশী তোমাকে দেয় নাই, তো তুমি কেন পারবে না? সেই জায়গায় নিজেকে চিন্তা করো। যেখানে আরেকজন খারাপ দেখবে, সেখানে অহংকার করার বা খুশি হওয়ার কিছু নেই। ও খারাপ করছে, কেন খারাপ করছে এবং আমি কেন খারাপ বলছি, ওকে খারাপ বলছি। সুতরাং আমি যেন ওর মতো না হই, সুতরাং আমরা অটল থাকবো এবং আমরা পরীক্ষায় পাশ করবো ইনশাল্লাহ আমরা পাশ করবো। এবং আজকে থেকে পরীক্ষা দিন পর্যন্ত আমরা এটা নিয়ে ঘুমাবো, পরের দিন সেটা কেটে যাবে। হবে অধ্যবসায় দরকার। এই যে আমি নমিনেশন সাবমিট করেছি, এরপরে বসে থাকলে 21 তারিখে আমাকে ভোট দিতে কেউ যেত? আমাকে কষ্ট করে প্রত্যেকটা ভোটারের দৌড়গোড়ায় যেতে হয়েছে। 100 ভাগ যেতে না পারি, 90 ভাগ বা 70 ভাগ যেতে পেরেছি। এইভাবে এফোর্টটা দিতে হবে, সেই এফোর্টটা তোমাদের দরকার। আমরা পরীক্ষায় A+ না পাই, A+ এর আশায় আমরা কাজ করবো, যতটুকু পারি ততটুকু আমাদের অর্জন। খারাপ বলার আমাকে 2 দিন পর, কিন্তু আমার সন্তান আজকে থেকে 10 বছর পরে আমার সন্তানকে আমি কি বলবো? বাবা তুমি ইন্টারে কি পেয়েছো? বলবে না? অবশ্যই বলবে, বাবা তুমি ইন্টারে কি পেয়েছো? তুমি বলো নাই। কিন্তু আগামী দিনের ছেলে মেয়েরা তোমার চেয়ে অনেক বেশি স্মার্ট হবে কিনা? হ্যাঁ, আমরা তোমার মোবাইল দেখছি অনেক বয়স হয়ে, ওরা দেখছে মায়ের পেট থেকে, এত বেশি আসক্তি হয়ে যাচ্ছে। সুতরাং তারা এত বেশি অ্যাডভান্স থাকবে, আমরা তাদের সাথে তাল মিলাতে পারবো না, এবং এত বেশি প্রশ্ন করবে, সব উত্তর আমাদের থাকবে না। সেই জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে। চলো ভালো ফলাফল করবে ইনশাল্লাহ। কেউ খারাপ করার জন্য কলেজে ভর্তি হতে আসে না, কেউ কারো বাপ পিতা মাতার কষ্টার্জিত পয়সাকে নষ্ট করার জন্য কলেজে ভর্তি হয় না। আমি মনে করি প্রত্যেকের পিতা মাতার কষ্টার্জিত ধনের পয়সাকে সার্থক করার জন্য এবং তাদের স্বপ্নকে সার্থক করার জন্য এখানে কাজ করছে। অধ্যবসায়ী হবে, পরিশ্রমী হবে, অপরের পিছিয়ে লাগা ছেড়ে দাও। আমি যখন নিজে দৌড়াতে শুরু করবো, সে এমনি হেরে যাবে। হ্যাঁ, তো এতটুকুই। ভালো থেকো, সুস্থ